শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। সরকার এবং জ্বালানি ব্যবসায়ীরা দাঁড়িয়ে দুই বিপরীত প্রান্তে। সরকারের দাবি সংকট নেই, পাম্প মালিকদের দাবি সরবরাহ নেই। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না সাধারণ মানুষ। ঈদের ছুটিতে সড়কে 204 মৃত্যু। সরকারি তথ্যে গড়মিল। বিআরটিএ বলছে নিহত 100। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন রক্তস্নাত মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণ গণনায় আজ 25শে মার্চ 1971 বৃহস্পতিবার। মুজিব ইহাইয়া আলোচনা পণ্ড হয়ে গেছে এ খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষ শেখ মুজিবের ধানমন্ডি 32 নম্বরের বাসভবনের সামনে সারাদিন অবস্থান করে পরবর্তী নির্দেশের অপেক্ষায়। এদিন সকালে শেখ মুজিবুর রহমান প্রশাসন পরিচালনায় জারিকৃত 35 নির্দেশনাবলীতে কিছু সংযোজন বিয়োজন করেন। 36 নম্বর বিধি সংযুক্ত করে পাট ও পাটজাত দ্রব্যের রপ্তানি বাণিজ্য উন্মুক্ত করেন। 5 নম্বর বিধির সংশোধন করে আমদানির ব্যবস্থা এবং 9 নম্বর বিধির সংশোধন করে ম্যানিলা ও লন্ডনের মাধ্যমে বৈদেশিক ডাক ও টেলিগ্রাফ যোগাযোগ স্থাপনে নির্দেশ জারি করেন। চট্টগ্রামে সোয়াত জাহাজ ঘটনা, সৈয়দপুর, রংপুর ও জয়দেবপুরে জনগণের উপর সেনাবাহিনীর হামলার প্রতিবাদে 27 মার্চ সারা বাংলাদেশে হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। সকালে মেজর জেনারেল ইফতিখার জাঞ্জুয়া, মেজর জেনারেল এ ও মিঠা, মেজর জেনারেল খুদাদাত খান, কর্নেল সাদুল্লাহ খান প্রমুখ রঙ্গপুর সেনানিবাস সফর করেন এবং সেখানে ব্রিগেড কমান্ডেন্ট ব্রিগেডিয়ার আবদুল্লাহ খান মালিকের সাথে বৈঠক করেন। এছাড়াও সিলেট সহ বিভিন্ন সেনানিবাসে বিশেষ সামরিক তৎপরতা ও সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রেসিডেন্টকে দেয়া সংবিধানের খসড়ার চূড়ান্ত প্রতিবেদন পেশ করা ও অনুমোদনের জন্য সময় নির্ধারণের কথা থাকলেও প্রেসিডেন্টের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SGM পীরজাদা সেটি করেননি। সকালে রমনা প্রেসিডেন্ট হাউসে ইয়াহিয়া এবং ভুট্টো ও তার উপদেষ্টাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ভুট্টো সাংবাদিকদের বলেন, সমাধান ক্রমেই অসম্ভব হয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই সন্ধ্যা 6:45 প্রেসিডেন্ট হাউস থেকে সরাসরি এয়ারপোর্টে চলে যান। রাত 7:45 তিনি গোপনে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দর ত্যাগ করেন। ইয়াহিয়ার ঢাকা ত্যাগের খবর সঙ্গে সঙ্গেই পৌঁছে যায় শেখ মুজিবের কাছে। রাত 9টার দিকে শেখ মুজিব তার বাসভবনে উপস্থিত দলীয় নেতাকর্মী, সমর্থক, ছাত্র নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছি, কিন্তু জেনারেল ইয়াহিয়া খান সামরিক ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে চাচ্ছেন। এ ব্যবস্থার মাধ্যমে প্রেসিডেন্ট অখণ্ড পাকিস্তানের সমাপ্তি টানতে চলেছেন। দাবানলের মতো ঘরে ঘরে খবর পৌঁছে যায় যে ইয়াহিয়া ঢাকা ছেড়ে পাকিস্তান পালিয়ে গেছে। মুহূর্তে মানুষ বুঝে ফেলে কিছু একটা ঘটবে ওই দিনই। তাই রাতেই পথে নেমে আসে ছাত্র জনতা এবং পথে পথে গড়ে তুলে অসংখ্য ব্যারিকেড। এ সময় শেখ মুজিবের নির্দেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আত্মগোপনে চলে যান। রাত 10টার দিকে ঢাকা সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি বড় কনভয় যুদ্ধ সাজে শহরের দিকে অগ্রসর হতে থাকে। শহরমুখী সেনাবাহিনীর মেকানিক্যাল কলামটি প্রথম প্রতিরোধের সম্মুখীন হয় ঢাকার ফার্ম গেটে।
এখানে বড় বড় গাছের গুড়ি, অকেজো স্টিম রোলার এবং ভাঙা গাড়ির স্তূপ জমিয়ে রাখা হয়েছিল পথটি আটকানোর জন্য। সেই সঙ্গে মুক্তিকামী বেপরোয়া প্রতিরোধ উন্মুখ জনতার মাঝ থেকে জয় বাংলা স্লোগান ওঠে। গুলি করে প্রতিরোধ ভেঙে পাকিস্তানি সেনাবাহিনীর ট্যাঙ্কগুলো সামনে এগিয়ে যায়। রাত 10:30 নাগাদ রেসকোর্স ময়দানের উত্তর ও দক্ষিণ দিকে সেনাবাহিনীর অন্তত 70 থেকে 80টি সাঁজোয়া যান পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। রাত 11:20 মধ্যেই সেনাবাহিনীর সাঁজোয়া যানসমূহ রাজারবাগ পুলিশ লাইন্সের চারিদিকে অবস্থান নিতে শুরু করে। পাক বাহিনীর এ আক্রমণের সংবাদ তাৎক্ষণিকভাবে সারা দেশের জেলা ও সাব ডিভিশন সমূহে পুলিশ বেতার মারফত Base for all station of East Pakistan Police. Keep listening. Watch. We are already under attacked by the Pak Army. Try to save yourself. Over. বার্তা পাঠিয়ে দেয়া হয়। রাত 11:35 রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থানরত পুলিশ সদস্যদের সতর্ক করতে তৎকালীন আইজিপির দেহরক্ষী কনস্টেবল আব্দুল আলী অস্ত্রাগারের পাগলা ঘণ্টা বাজিয়ে সবাইকে একত্রিত করেন। অস্ত্রাগারে কর্তব্যরত সেন্ট্রি রাইফেলের গুলিতে অস্ত্রাগারের তালা ভেঙে নিজেদের মধ্যে অস্ত্র ও গোলাবারুদ বিতরণ করা হয়। পুলিশ সদস্যরা পুলিশ লাইন্সের চারিদিকে ব্যারাক ও বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নেয়। রাত 11:40 পাকিস্তান সেনাবাহিনীর 32 পাঞ্জাব রেজিমেন্টের অধিনায়ক কর্নেল তাজের নেতৃত্বে পাক সেনাদের কনভয় রাজারবাগ পৌঁছে পুলিশ লাইনের মেইন গেটে এসে পৌঁছায়। রাত 11:45 রাজারবাগ পুলিশ লাইন্সের দক্ষিণ পূর্ব দিকে পুলিশ হাসপাতাল কোয়ার্টার সংলগ্ন এলাকা থেকে প্রথম গুলিবর্ষণ করা হয়। প্রায় সাথে সাথেই প্যারেড গ্রাউন্ডের উত্তর পূর্ব দিক থেকে অর্থাৎ শাহজাহানপুর ক্রসিংয়ের দিক থেকেও গুলিবর্ষণ করা হয়। ব্যারাকের ভেতর অবস্থানরত পুলিশ সদস্যরা পাক সেনাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। একই সময়ে পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান সেনাবাহিনীর 22তম বেলুচ রেজিমেন্টের সৈন্যরা পিলখানায় ইপিআরে হামলা চালায়। পিলখানায় অবস্থিত বাঙালি সৈন্যরা সব সীমাবদ্ধতার মধ্যেই প্রতিরোধ যুদ্ধ শুরু করে। বাঙালি সৈন্য ও পাকিস্তানি বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। পিলখানা ইপিআর ও রাজারবাগ পুলিশ লাইন আক্রমণের সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাঁখারি বাজার সহ সমগ্র ঢাকাতেই শুরু হয় প্রচণ্ড আক্রমণ। নির্বিচার হত্যা এবং অগ্নিসংযোগ করতে থাকে বর্বর পাকিস্তান সেনাবাহিনী। শুরু হয় বিশ্বের ইতিহাসের অন্যতম বর্বর, বীভৎস ও বৃহত্তম গণহত্যা। রাজধানীতে জ্বালানি তেলের সংকট নিয়ে সরকার ও ব্যবসায়ীদের বক্তব্য অপরিবর্তিত থাকলেও এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। মালিকরা বলছেন চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা। বিপরীতে সরকার থেকে বলা হচ্ছে তেল যথেষ্ট আছে, কিন্তু ঈদের আগে থেকে শুরু হওয়া এই সংকটের কোনো সমাধান এখন পর্যন্ত হয়নি। এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি সূত্র বাংলাজিনাকে জানিয়েছে, তেল বিশেষত পেট্রোল অকটেনের সরবরাহ রয়েছে নিয়মিতই। উত্তরাঞ্চলে তেল সরবরাহের প্রধান ডিপো পার্বতীপুরের একটি সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে। তবে সূত্রের দাবি, এই সংকটের পেছনে রয়েছে সরকার ও বিপিসিকে ব্ল্যাকমেইলিং এর অপচেষ্টা। পাম্প মালিকরা এতদিন বাকিতে তেল পেয়ে এসেছেন। সরকারকে বর্ধিত মূল্যে জ্বালানি কিনতে হওয়ায় তাদের উপর বাকি পরিশোধের চাপ তৈরি হয়েছে, কিন্তু ব্যবসায়ীরা এখনই বকেয়া শোধে আগ্রহী নন। ইরান যুদ্ধকে কেন্দ্র করে আতঙ্কে অতিরিক্ত তেল কেনার প্রবণতা বাড়ায় গত 6 মার্চ রেশনিং চালু করা হয়। পরে তা কমিয়ে 15% আনা হয়। আর গত 15 মার্চ রেশনিং ব্যবস্থা তুলে নেয় সরকার। তবে এরপরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে এখনো দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এই বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু 24 মার্চ সচিবালয়ে বলেন, হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ার এ চাপ তৈরি হয়েছে। প্রয়োজনের অতিরিক্ত তেল না নিলে সরবরাহ স্বাভাবিক থাকবে। তিনি দাবি করেন দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল ভিত্তিক রাইড শেয়ার চালকরা। তাদের দিনের বড় একটি সময় তেল সংগ্রহেই চলে যাচ্ছে। আগে কিছু নির্দিষ্ট পাম্পে নিয়মিত তেল পাওয়া গেলেও ঈদের পর সেই ধারাবাহিকতা ভেঙে গেছে। 1971 সালের 25 মার্চ পাকিস্তান সেনাবাহিনী বাঙালি জাতির উপর চালায় এক নৃশংসতম গণহত্যা।
এই পর্যায়ে সৃশংসতার সাক্ষী এই পৃথিবী খুব কমই হয়েছে। 2017 সাল থেকে 25শে মার্চ বাংলাদেশে পালিত হচ্ছে জাতীয় গণহত্যা স্মরণ দিবস হিসেবে। দিবসটিকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। ঈদ উল ফিতরের ছুটিকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির চিত্র উদ্বেগজনক আকার ধারণ করেছে। সরকারি হিসাব ও বেসরকারি সংস্থার পরিসংখ্যানের মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা গেছে, যা তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ জানিয়েছে, 17 থেকে 23 মার্চ সারা দেশে 92টি সড়ক দুর্ঘটনায় 100 জন নিহত এবং 217 জন আহত হয়েছেন। তবে বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের প্রাথমিক হিসাবে একই সময়ে 268টি দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত 204 জন এবং আহত হয়েছে 6 শতাধিক মানুষ। সরকারি তথ্যে অনেক দুর্ঘটনা অন্তর্ভুক্ত হয়নি। উদাহরণ হিসেবে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে সংঘটিত একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় 12 জন নিহত হওয়ার ঘটনাও সরকারি হিসাবে নেই। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ঈদের আগের রাত থেকে পরদিন বিকেল পর্যন্তই 151 জন আহত রোগী চিকিৎসা নিতে আসেন। অন্যান্য হাসপাতালেও ছিল একই চিত্র। অধিকাংশ আহত হয়েছেন মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক দুর্ঘটনায়। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের কাছে পাল্টা শর্ত সম্বলিত শান্তি প্রস্তাব পাঠিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের কাছ থেকে পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালী ইস্যুতে বড় ছাড় পাওয়ার দাবি করেছেন। ওয়াশিংটনের 15 দফা প্রস্তাবে প্রণালীটি খুলে দেওয়ার শর্ত থাকলেও তেহরান পাল্টা 5টি দাবি উত্থাপন করেছে। ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক ঘাঁটি প্রত্যাহার, যুদ্ধের আর্থিক ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর ওপর কার্যকর নিয়ন্ত্রণ। ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি 5 দিন স্থগিত রাখায় 1 সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে, তবে আলোচনার সমান্তরালে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে অতিরিক্ত সেনা পাঠানোর প্রস্তুতি নেওয়ায় উত্তেজনা ও সমঝোতার এক মিশ্র পরিস্থিতি বিরাজ করছে। ভারতের রাজনীতিতে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। নয়াদিল্লিতে অবস্থিত শতাব্দী প্রাচীন দলটির সদ্য সাবেক কেন্দ্রীয় কার্যালয় 24 আকবর রোড খালি করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশের বিষয়টি নিশ্চিত করেছে কংগ্রেসের এক প্রবীণ নেতা। তিনি বলেন, আমরা আইনি বিকল্পগুলি বিবেচনা করে দেখেছি। আদৌ উচ্ছেদের নোটিশ মতো জায়গা খালি করা হবে কিনা তা স্পষ্ট নয়। এক সময়ে কংগ্রেসের এককেন্দ্রীয় কার্যালয় ছিল যন্তর মন্তর রোডে। 1978 সালের জানুয়ারিতে 24 নম্বর আকবর রোডের বাংলো থেকে কাজ শুরু করেছিলেন কংগ্রেস নেতৃত্বের একাংশ। পরে ওই ঠিকানা কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে চিহ্নিত হয়ে যায়। গত বছর জানুয়ারিতে লুটেন্স দিল্লির 9 এই কোটলা রোডে সরে গিয়েছে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়। বর্তমানে সেখানেই দলের বেশিরভাগ কাজ করা হয়। তবে 24 আকবর রোডের ঠিকানাতেও এখন কংগ্রেসের অনেক নেতানেত্রীর আনাগোনা রয়েছে। তারা পুরনো কার্যালয়কে কখনো পরিত্যাগ করেননি। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসানের বিষয়ে বিনিয়োগকারীদের মনে সংশয় দেখা দেওয়ায় আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দাম আবারও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোয় বোমা হামলা স্থগিত করার ঘোষণা দিলেও বাজারের অস্থিরতা কাটেনি। গতকাল বিশ্ববাজারে ডলারের মান ঘুরে দাঁড়ানোর মাধ্যমে এটি স্পষ্ট যে বিনিয়োগকারীরা এখনও এর সংকট নিরসনের বিষয়টি নিয়ে নিশ্চিত হতে পারছেন না। এই অনিশ্চয়তার ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত ডলারের দিকেই ঝুঁকছেন তারা। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের কারণে ইউরোপের অর্থনীতি এরই মধ্যে ক্ষতির সম্মুখীন হয়েছে। 24 মার্চ মং ডগল বার্লারের বিপরীতে ইউরোর বিনিময় হার 0.2% কমে $1.16 দাঁড়িয়েছে। একইভাবে ব্রিটিশ পাউন্ডের বিনিময় হারও 0.4% কমে $1.34 নেমেছে। যদিও এর আগের দিন ব্রিটিশ পাউন্ডের দর বেশ চাঙ্গা ছিল। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। রেকর্ড প্রায় 21,850 কোটি টাকায় বিক্রি হয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি।
আদিত্য বিরলা গ্রুপের নেতৃত্বে একটি শক্তিশালী ব্যবসায়ী জোট দলটির শতভাগ মালিকানা কিনে নিয়েছে। 2008 সালে $111.6 মিলিয়ন কেনা দলটির মূল্য 18 বছরে অবিশ্বাস্যভাবে 1495% বৃদ্ধি পেয়েছে। নতুন মালিকানায় আরসিবির চেয়ারম্যান হচ্ছেন সাবেক ক্রিকেটার আর্যমান বিক্রম বিরলা। নতুন এই জোটে আরও রয়েছে টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, বোল্ট ভেঞ্চার্স এবং ব্ল্যাকস্টোন। 31 মার্চের মধ্যে হস্তান্তরের পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। বাঙালিয়ানার সায়নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।